আজ এক অপ্রত্যাশিত বিষয়ে সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে দাঁড়িয়েছি। অনেক জীবন ও রক্তের বিনিময়ে এবং দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গত 2024 সালের 5ই আগস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ও ভোট অধিকার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়। দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার গঠনের আশায় উদ্বাক্য। সেই সাথে অতীতের যে নিকৃষ্টতম কালচার, ক্ষমতাসীনদের দ্বারা বিরোধী পক্ষের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন, হত্যা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, দখল, রাজনৈতিক দলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ ইত্যাদির অবসান চেয়েছিল। বিপ্লবের পক্ষে সকল রাজনৈতিক দল একমত হন যে দেশে পুরনো কালচার, রাজনৈতিক প্রতিহিংসা, অত্যাচার ও নিপীড়ন বাংলাদেশে আর হবে না। সকল দল এই প্রতিজ্ঞা মেনে চলবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা দীর্ঘ প্রায় 1.5 যুগ ক্ষমতাসীনদের দ্বারা আমাদের মতোই মজলুম ছিল, 5ই আগস্টের পর সেই মজলুম জালিম রূপে আবির্ভূত হয়েছে। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা এক রাজ্যে হাট, বাজার, ঘাট, টেম্পু, বাস, ট্রাক স্ট্যান্ড, অফিস, আদালত দখল করে চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ দেশের সকল কিছু দখল, হত্যা, নির্যাতন, নারী নির্যাতন ও ধর্ষণের রাজনৈতিক পুরনো বন্দোবস্তে ফিরে গেল। অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করল, তখন থেকেই বিএনপি জনগণের ভোটাধিকার, যা একসাথে রক্তের বিনিময়ে ফিরিয়ে এসেছিল, তা কেড়ে নেওয়ার অশুভ পায়তারা শুরু করে। তারা নির্বাচনের পূর্বেই ভোটারদের হুমকি ধমকি, মারধর করে এক চরম ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এছাড়াও দেশ ও জাতির শত্রু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের খুনি ও সন্ত্রাসীদের ফিরে এনে আশ্রয় দিয়ে মাঠে নামিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে। ফলে সাধারণ মানুষ ও ভোটারেরা চরমভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ে। এই অবস্থার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো এবং বহু আসনে নির্বাচন সংশ্লিষ্ট তাদের দলীয় কর্মকর্তাদের মাধ্যমে ফলাফল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সারা দেশে এক নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করে। নির্বাচনের দিন সন্ধ্যা থেকেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা জামাত ও 11 দল মনোনীত ও সমর্থিত এমপি প্রার্থীর নেতা কর্মী ও ভোটারদের উপর বর্বরোচিত ধর্ষণ, নির্যাতন, হামলা, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দলীয় অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ, যাতায়াত রাস্তা বন্ধ, অনেকের নিকট চাঁদা দাবি করে যেই লাউ সেই কদু অর্থাৎ পূর্বের জালেমের রূপ ধারণ করেছে। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে এমন আচরণ করবে তা দেশের জনগণের নিকট অগ্রহণযোগ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ও পরবর্তীতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ায় 11 দল ও জামাত নেতা কর্মীদের উপর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী কর্তৃক এ ধরনের অনেক ঘটনার মধ্যে নিম্নে মাত্র কয়েকটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। ঈশ্বরদীর চরগড়গড়িতে নির্বাচনের পূর্বেই প্রচারণা চালানোর সময় আমার উপর গুলি চালানো হয়, আমার গাড়ি ভাঙচুর করা হয়, আমার মহিলা কর্মীদের উপর আক্রমণ, প্রচার কাজে বাধা দেওয়া এবং তাদের বোরকা ধরে টানাটানি করা হয়। নির্বাচন পরবর্তী আমার নির্বাচনী এলাকা ঈশ্বরদী উপজেলার শাহপুর ও সলিমপুর ইউনিয়নের 2টি দোকান ভাঙচুর সহ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। দাসুরিয়া ইউনিয়নে আমার পুলিং এজেন্টদের উপর এবং বাড়িতে আক্রমণ করা হয়েছে।
আমার নির্বাচনী এলাকা আটঘরিয়াতে লক্ষ্মীপুর ইউনিয়নের বালুরঘাটার আলামিন একদন্ত ইউনিয়নের বগদি গ্রামের শিবির নেতা সাব্বিরের উপর হামলা ও বাড়ি ভাঙচুর এবং একদন্ত ইউনিয়নের ড্যাঙ্গার গ্রামের নয়নের উপর আক্রমণ করা হয়। ঈশ্বরদী দাসুরিয়ার 52 নম্বর সেন্টারে দুইজনকে মারধর করেছে এবং জীবন নাশের হুমকি দিয়েছে। দাসুরিয়া বাজারে আব্দুল মান্নানকে প্রাণনাশের হুমকি দিয়েছে। চাঁদপুর গ্রামের পুরাবাড়িকে ধানের শীষের সমর্থকরা শোডাউন করে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়েছে। আব্দুল সামাদ সুলভ মালিকা লিয়াকত কসাই ব্যাপক মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ইদ্রিসের ছেলে পলাশ। মর্শিদুল, কাউসার, ফরহাদ, শিহাব, মাসুম এরা হুমকির প্রেক্ষিতে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। নওদাপাড়ার কাউসার, শাহিন, ওহাবকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। মনোয়ারুল, আলিবর, মইদুল, ফুরকান হাজি ও মার্জে সকল এলাকায় হুমকি দিচ্ছে। জগন্নাথপুর গ্রামে মহসিনকে বিএনপির ক্যাডার আমিরুলের নেতৃত্বে তাকে গুরুতর আহত করা হয়েছে এবং আরো 3 জনকে প্রাণনাশের হুমকি সহ দোকানপাট বন্ধ করে দিয়েছে। জয়নগর পূর্বপাড়ায় শহীদুল ইসলামের বাড়িতে আক্রমণের চেষ্টা করে এবং নির্বাচনী অফিস ও তাঁতি দলের নেতা আরিফ প্রামাণিকের নেতৃত্বে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে। দাসুরিয়া মুন্সিদপুর ও চাঁদপুরের আতাল শিমল কারিগর পাড়ায় ব্যাপক হুমকি প্রদান করা হচ্ছে। মসজিদের ইমাম মৌলানা আলমদ্দিনকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি ও মসজিদে তালাবন্ধ করে রাখা হয়। ঈশ্বরদী পৌরসভার সকল এলাকায় জামাত কর্মীদেরকে দোকানপাট বন্ধ হুমকি, ব্যাপকভাবে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। মোলাডুলির মোহাম্মদ আলাউদ্দিন সরদারকে বিএনপি সমর্থক হাসান ও আলাই মন্ডল আক্রমণ করেছে। বিএনপি সমর্থকদের আক্রমণে হানিফ ও তার ভাগিনার পা ভেঙে গেছে। তারা বর্তমানে ঈশ্বরদী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লক্ষ্মীপুলায় জামাত সমর্থক মোহাম্মদ বাদশাকে আক্রমণ করেছে বিএনপি সমর্থক হাসান ও আলাই মন্ডল। ফরিদপুরের আমাদের সমর্থক হানিফকে আক্রমণ করেছে বিএনপি নেতা নিজাম। পাবনা সদর নির্বাচনের 5 দিন পূর্বে হেমায়তপুর 9 নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়ে গুরুতর আহত করা হয়। সে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার মামলায় আসামি গ্রেফতার না হওয়ায় নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী এলাকায় বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, ব্যক্তি আক্রমণ সহ ভয়ভীতি ও মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। পাবনা সদর উপজেলার নির্বাচন পরবর্তীতে বয়সপুর ইউনিয়নের জোটবড়ি জালালপুরের জামাত নেতা আবু সাইদকে চাকু মারা হয়েছে। সে এখন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আব্দুল সালামকে হত্যার হুমকি দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। প্রবাসী ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর বাংলা বাজার জামাত নেতা আইয়ুব আলী খানের বাড়ি ভাঙচুর ও লুটপাট সহ 5 জন গুরুতর আহত হয়। রানীনগর গ্রামের 7টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। সদিরাজপুর মোহাম্মদ জহুরুল ইসলামকে আক্রমণ করে আহত করে। সে এখন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আতাইকুলার শিমুলচরায় জামাত কর্মী ফারুক ও আনিসের বাড়ি সহ অনেকগুলি ঘরবাড়ি ভাঙচুর করে। সেখানে আমাদের কয়েকজন ভাই আহত হয়েছে। হেমায়তপুরের সানিটিয়ার জামাত সহ সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের 2 ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। নিয়ামতুল্লাহপুরে অফিস ও বাড়ি ভাঙচুর করা হয়েছে। ইউনিয়ন জামাতের আমির মৌলানা হাফিজুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে এবং নজিরপুর গ্রামের জামাত নেতা সুজন ও মনিরুল ইসলামের উপর আক্রমণ করে গুরুতর জখম করে। বাহাদুরপুর গ্রামের আব্দুল আলিমের বাড়িতে গিয়ে 3 লক্ষ টাকা চাঁদা দাবি করে। মালিগাছার ঘরবিলা খন্দকার পাড়া জামে মসজিদের ইমামকে নামাজরত অবস্থায় মসজিদ থেকে বের করে দিয়েছে। হাড়ারা ইউনিয়নের সাবেক সচিবের বাড়িসহ ইয়াসিন আলী বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট করে। পাবনা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী সবুজের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। আতাইকুলার মহিলা জামাতের
কর্মী হাফসা খাতুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত রুয়া সদস্য জয়িতা খাতুনের বাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়। চাটমোহর উপজেলায় হরিপুর ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে হামলা চালিয়ে ৩ জন গুরুতর আহত করে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সুজানগরের বিভিন্ন ইউনিয়নে আক্রমণ করে ৬ জন কর্মীকে গুরুতর আহত করে, তারাও হাসপাতালে চিকিৎসাধীন আছে। সাঁথিয়া উপজেলার ভোলাউড়িতে জামাতের কর্মীর বাড়িতে আক্রমণ করা হয়। উপরোক্ত ঘটনা বলে সুস্থ রাজনীতি ও দেশের সকল নাগরিককে নিয়ে সুন্দর দেশ গঠনের চরম অন্তরায়। দেশের জনগণ দ্রুত এই অবস্থার অবসান চায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমরা পাবনাবাসী সহ দেশবাসীর সামনে এ সকল ঘটনা তুলে ধরলাম। আশা করি আপনাদের মাধ্যমে প্রশাসন সহ বিএনপির হাইকমান্ডের নিকট এ সকল ঘটনা পৌঁছে যাবে এবং এ ধরনের একতরফা সহিংসতা বন্ধে তারা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। পরিশেষে আপনাদের মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়াবাসীকে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে পাবনার ৫টি আসনের মধ্যে ৩টি আসনেই জামাত মনোনীত প্রার্থীকে এমপি পদে জয়যুক্ত করায় সংশ্লিষ্ট আসনের সর্বস্তরের জনসাধারণ সহ সমগ্র পাবনাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের সাংবাদিক সম্মেলনে আমার বক্তব্য শেষ করছি।